বিশেষজ্ঞ প্যানেলের তরফ থেকে সর্বশেষ যে অভিমত ব্যক্ত করা হয়েছে সেটি এখন আপনাদের সামনে। এবং গত রোববারের পর আপনাদেরকে 2 দিন আপনারা সময় পেয়েছেন নিজেদের মধ্যে আলাপ আলোচনা করা কিংবা নিজেরা চিন্তা করবার। এখন কমিশন আপনাদের সামনে বিশেষজ্ঞদের অভিমত হিসাবে যেটা হাজির করেছে সেটি, এবং পাশাপাশি আপনাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনার কোনো ফলাফল বা নতুন কোনো আইডিয়াস যদি থাকে তাহলে কমিশন প্রস্তুত সেগুলো শুনবার জন্য। আমার সামনে এখন পর্যন্ত কোনো স্লিপ আসেনি। কেউ যদি আমি জনাব সাইফুল হক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জনাব, আচ্ছা সাইফুল ভাই, আমি দুঃখিত, জনাব হাসনাত কাইয়ুম, অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের জি, তার নামের সঙ্গে আপনি যত বিশেষণই যোগ করেন না কেন তার সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। তো আমরা জনাব হাসনাত কাইয়ুমের বক্তব্য শুনি। জনাব হাসনাত কাইয়ুম, এরপরে আমি জনাব সাইফুল হক, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, আপনার কাছে আসবো, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। প্রথমত সরকারকে ধন্যবাদ দিই আগে, যে আমরা আসলে গত পরশুদিন যখন আমরা আসলে শেষ সময়ে বসছিলাম তখন আমরা আসলে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলাম যে আমাদের মনে হয়েছিল যে কমিশনের মেয়াদ আসলে বৃদ্ধি করা দরকার। তো আমরা মোটামুটি সর্বজন স্বীকৃতভাবে সরকারের কাছে যে অনুরোধ করেছিলাম তারা সেটা রক্ষা করেছেন, এবং আমাদের মধ্যে আসলে কথা বলার, নিজেদের মধ্যে বসার, আপনাদের সাথে বসার এবং একটা ঐকমত্যে পৌঁছার পথে আসলে আমার মনে হয় যে আমরা অনেকটা কাছাকাছি এসেছি, আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো। তো সেই পরিবেশটা করার ক্ষেত্রে ওনাদের যে ভূমিকা এবং আপনাদের, সেটার জন্য সরকার এবং আপনাদেরকে প্রথমে ধন্যবাদ। দ্বিতীয়ত আমি ধরেন আপনাদের যেটা আজকে আবার আমরা স্বল্প সময়ের জন্যই হয়তো বসছি, তো তার মধ্যে খুব যারা এক্সপার্ট ওপিনিয়ন দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা কোনো ধরনের কনফিউশন ছাড়া তাদের জায়গাটাকে তারা কমপ্লিট করতে পেরেছেন, যে তারা একাধিক বক্তব্য দেন নাই, একাধিক পথ দেখান নাই, তারা আমাদেরকে একটা পথের কথা বলছেন। তো তাদের ধন্যবাদ দিয়ে আসলে আপনি যেটা বলছিলেন প্রথমেই ওই জায়গাটার মধ্যে একটু কথা বলতে চাই আর কি। যদ্দূর আমি পড়ছি, আমি জানি না, আমি ধরে নিচ্ছি যে এই লিঙ্গুইস্টিক আছে। যদি আমরা প্রথম শর্তটাই যাই আর কি, ইন্টারিম গভর্নমেন্ট মে enact a constitution order under the authority of Article 22 of the July Declaration incorporating the core reforms advised by the July Charter 225, the CU will be immediately effective. এই যদি ওনাদের জিস্ট হয় তাহলে আমরা দুইটা জিনিসকে আসলে অথরিটি হিসাবে মেনে নিচ্ছি আর কি। একটা হচ্ছে যে এটাকে আর্টিকেলও বলা হয়েছে, আর্টিকেল 22 অফ দ্য জুলাই চার্টার, জুলাই ডিক্লারেশন। আমার মেমোরিতে এই মুহূর্তে আসলে 22টা নাই, কিন্তু আমার যদ্দূর এজ এ হোল মেমোরিতে আছে। তো জুলাই ডিক্লারেশনের 22তে যদি একটু আমাদের জন্য দেয়া যায় ভালো হয়। কমিশনের কর্মকর্তা জনাব শাহিন, আপনাকে অনুরোধ করছি জুলাই ডিক্লারেশনের একটু প্রিন্ট আউট জনাব হাসনাত কাইয়ুম সাহেবকে, এবং সম্ভব হলে আরও কিছু কপি আপনি প্রিন্ট করে দিতে পারেন, কমিশনকেও দিতে পারেন। আমি ইতিমধ্যে অনুরোধ করেছি, তারপরে ওই 1 মিনিট, যাতে ওই আর্টিকেল 22টা কপি করে আপনাদের স্ক্রিনে দিন, যাতে করে সকলেই দেখতে পারেন। জুলাই ডিক্লারেশনের আর্টিকেল 22, এটা আপনারা এই যে হোল জুলাই ডিক্লারেশনটা দিয়ে দিলেই ধরেন আমরা 22টা, জি, কারণ ওই ডকুমেন্টের আসলে আমরা এটা নিয়ে তো অনেক ধরনের কথা আছে তারপরেও। তো জুলাই ডিক্লারেশন যেটা আসলে, এই ডিক্লারেশন কোনো প্রোক্লামেশন ছিল না আমার যদ্দূর মনে আছে, বাই নেচার ছিল জুলাই ডিক্লারেশন যে ইটস এ ডিক্লারেশন অন জুলাই রিভলিউশন অর জুলাই আপরাইজিং, যাই বলি আমরা। তো সেইটাকে আমি যদি সুপ্রা কনস্টিটিউশনাল অথরিটি দেই, এক্সপার্টদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আসলে ওনারা মনে হয় বিয়ন্ড দ্য জুরিসডিকশন ট্রাভেল করেছেন। ওনাদের আসলে জুলাই ডিক্লারেশনের ক্যারেক্টার, কনস্টিটিউশনের ক্যারেক্টার
এ গভর্নমেন্টের ক্যারেক্টার, এই সবগুলোকে আসলে বিবেচনায় নিয়ে আমরা আসলে কোথায় যেতে চাই সেই দিকে আসলে নজর রাখলে ওনারা ভালো করতেন। এবং ওনারা যেটা বলেছেন যে এটা যদি আমরা আসলে সাইন করি, দেন ইট উইল বি এফেক্টিভ ফ্রম দ্যাট মোমেন্ট। তো এটা যখন আসলে এফেক্টিভ হবে তখন আসলে কনস্টিটিউশনের ওই জায়গাগুলিকে আমরা সাসপেন্ড করব। তো সেইটা আসলে আমরা এই কমিশন পারি কি না, কিংবা আসলে গভর্নমেন্ট পারে কি না, এগুলি নিয়ে আমরা বলছিলাম যে এগুলির জন্য আসলে আমাদের দুই ধরনের ওপিনিয়ন আসলে আমাদের লাগতে পারে। একটা হচ্ছে যে আসলে এই যা আমরা যে প্রসেসটা আসলে শুরু করছি এইটাতে আমরা কিভাবে গিয়ে পৌঁছতে পারবো, এটার একটা সাজেশন থাকলে ভালো হয়। আরেকটা হচ্ছে যে এর স্ট্যাটাস সম্পর্কে আসলে তাদের ওপিনিয়ন, যে আসলে আমরা যেখানে আসি এটা কত দূর পর্যন্ত কিসে আসি। আমার যদ্দূর মনে হয়েছে যে এখানে আমরা যারা আসি তাদের অধিকাংশের, সবার কথা যদি নাও বলি, অধিকাংশের ধারণা, যেটা আমি গতদিনও বলছিলাম, যে আমরা মনে করতেছি যে আমরা একটা অভ্যুত্থানের ভেতর দিয়ে একটা সরকারকে উচ্ছেদ করে আরেকটা অন্তর্বর্তীকালীন সরকার বসাইছি, যে হচ্ছে যেই কারণে আসলে সরকারগুলি স্বৈরতান্ত্রিক হয়ে যায়, সংবিধানের সেই প্রভিশনগুলিকে আসলে এইখান থেকে সংশোধন কিংবা বাতিল কিংবা পরিবর্তন কিংবা নতুন অনেকভাবে আমাদের লোকজন বলে যে এইরকম একটা চেঞ্জ করবে। এই প্রসেসটার জন্য আসলে আমরা ওইটাকে ফ্যাসিলিটেট করার জন্যে কিংবা ওই বিষয়ে ঐক্যমত্য তৈরি করার জন্য বসছিলাম। কিন্তু এইখানে সবাই আমরা ধরে নিছি যে আমরা কনস্টিটিউশনের ভেতরেই আছি। এই গভর্নমেন্ট, আমি যেটাকে বলি যে একটা মিশ্র পদ্ধতির সরকার এখন, মানে বিশেষ ধরনের সরকার, কিন্তু তারপরের প্রধান প্রবণতা হচ্ছে আসলে সংবিধানের প্রধান দিকগুলিকে মেনে চলা এবং সাংবিধানিক একটা সরকার হিসাবে এখানে ফাংশন করা। ভবিষ্যতে যে জায়গাগুলিকে আমরা অতিক্রম করতে চাই সেটা আসলে সাংবিধানিক পথেই অতিক্রম করতে পারি। ভবিষ্যতে এটা নিয়ে আসলে কোনো বড় রকমের আইনগত জটিলতা তৈরি হবে না। সেই পথটা নিয়ে আসলে আজকে আমাদের আলাপ করার কথা, বা আমরা গত কয়েকদিন থেকে আলাপ করতেছিলাম। তো সেইখানে ওনাদের যে ওপিনিয়ন, সে ওপিনিয়নটা আসলে আমার কাছে মনে হয়েছে ওই অ্যাটিচিউডটাকে আসলে বাদ দিছে, যে ভবিষ্যতে এটা গ্রহণযোগ্য হবে এবং আমরা একটা আইনি পথেই আসলে জার্নিটা শেষ করব, সাংবিধানিকভাবেই যাব। সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে ওনাদের বিবেচনার মধ্যে অতটা ছিল না। 22 আমি পড়ি, এবং যেহেতু বাংলাদেশের জনগণ সুশাসন ও সুষ্ঠু নির্বাচন, ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ, আইনের শাসন এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান ও সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করেছে। তার সাথে আসলে প্রথম লাইনটা পড়লে কন্ট্রাডিক্টরি মনে হয়, ভেরি মাচ কন্ট্রাডিক্টরি, এক্সপ্রেসলি কন্ট্রাডিক্টরি। It does not confer any authority upon this body or we the people here present to overthrow the constitution at this moment. আমাদেরকে এই ঘোষণা বাংলাদেশের সংবিধানকে এই মুহূর্ত থেকে, কিংবা আমরা যখন স্বাক্ষর করে ফেলব তখন থেকে এটাকে বাতিল করে দিয়ে সেই ঘোষণাটাকে আসলে অ্যাবাভ দ্য কনস্টিটিউশন দাঁড় করানোর ক্ষমতা জুলাই ঘোষণায় আমরা আসলে পাই নাই। সো আমি মনে করি যে এক্সপার্টদের সাথে যদি সম্ভব হয় আমরা আরও বসতে চাই। এইটা আবারও সরকারকে ধন্যবাদ যে আমরা এই মাসের মধ্যে সময় চাইছিলাম, ওনারা আমাদের জন্য সময়টা আর একটু বাড়াইছে। তো আমরা মনে করি যে প্রধান উপদেষ্টা ঘুরে আসার আগে আমরা যদি আমাদের নিজেদের মধ্যে যে আলাপ আলোচনা করতেছি, আপনারা আছেন, এই আলাপ আলোচনাগুলি যদি একটা জায়গায় আনতে পারি তাহলে ভালো হয়। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য রাখার কথা আবারও অনুরোধ করব কমিশনকে এবং আমাদের বন্ধুদেরকে, যে জুলাই ঘোষণার মধ্যেও যেটা বলা আছে যে আমরা নিয়মতান্ত্রিকভাবে সাংবিধানিক পদ্ধতিতে
এই সংবিধানের ভেতরে আসলে যেগুলি একর তো ওই একাডেমিক ব্যাখ্যায় যাব না, যে সংবিধানের ৭২-এর সংবিধানেরও আকাঙ্ক্ষার পরিপন্থী যে স্বৈরতান্ত্রিক জায়গাগুলি আছে সেগুলিকে পরিবর্তনের জন্য একটা সাংবিধানিক পদ্ধতিতেই আমরা সেখানে পুষতে পারবো বলে আমার মনে হয়। সেই জায়গাগুলি আমরা একটা আলোচনার মধ্যে আছি, আর আমি আপনাদেরকে বলতে পারি যে আমরা হয়তো দেখি আমরা হয়তো একটা পথ সবাই মিলে আসলে বের করতে পারবো এবং ২-৪ দিনের মধ্যেই হয়তো আপনাদের সামনে এটা প্রেজেন্ট করতে পারবো। তো আমি এখানেই আমার কথাটা শেষ করি। ধন্যবাদ। ধন্যবাদ। আস্তাদ কাইম কয়েকটা প্রশ্ন তুলেছেন। যেহেতু এক্সপার্টদের সাথে আমরা বারবার বসেছি, সেহেতু আমার মনে হয় ক্ল্যারিফিকেশনগুলো খুব জরুরি। প্রথম ক্ল্যারিফিকেশন যেটা, সেটা আসলে ওনারা কিন্তু বলছেন না যে জুলাই চার্টার সাইন করার সাথে সাথেই এটার মানে ইফেক্টিভ হবে, এটা কিন্তু বলেন নাই তারা। সিগনেচারের কথা তারা আসলে ওনারা উল্লেখই করেননি। বলা হয়েছে যে কোর রিফর্ম যেগুলো জুলাই চার্টারে আছে, এটা হচ্ছে সিওতে থাকবে সেগুলো, মানে তারা বলেছেন যে এটার ইফেক্ট হবে, ইট উইল বি ভ্যালিডেটেড উইথ ইফেক্ট ফ্রম দ্য ডেট অফ এনাক্টমেন্ট অনলি আফটার রেফারেন্ডাম। এখন থেকে ইফেক্টিভ করার পরও, এটা হচ্ছে ১ নাম্বার। অতএব এটা একটু ক্ল্যারিফাইড হওয়া দরকার। কিন্তু আস্তাদ কাইয়ুম ভাই শুনছেন না, আপনি যে ক্লারিফিকেশন দিচ্ছেন না, নিশ্চয়ই শুনছেন। আমি উনি বরঞ্চ নোট নিচ্ছেন বলে আমি অনুমান করছি। দ্বিতীয় বিষয় যেটা আসলে আস্তাদ বলছেন আমরা এটা বলতে পারি কিনা, মানে আমরা এনাক্ট করতে পারি। আমরা এনাক্ট করার কথা কিন্তু বলছি না, কমিশন এনাক্টমেন্টের কথা বলছে না। কমিশন রেকমেন্ড করছে গভর্নমেন্টকে, গভর্নমেন্ট যদি সেটা এনাক্ট করবেন কিনা এটা গভর্নমেন্ট সিদ্ধান্ত নেবেন। এটা হচ্ছে ২ নম্বর। ফলে আমাদের অথরিটি আছে কিনা সেই প্রশ্ন, এনাক্টমেন্টের অথরিটি নাই, রেকমেন্ডেশন অথরিটি অ্যাবসলিউটলি আছে। নাহলে আমরা এখানে বসতেই পারতাম না। আমরা যে এই যে ৬ মাস ধরে বা তারও বেশি সময় ধরে আছি, সেটা তো সেই অথরিটি আছে আমাদের, যে আমরা রেকমেন্ড করবো, আমাদের এই সাথেই তো আছে, হ্যাঁ, প্রজ্ঞাপনের মধ্যে আছে। অতএব আমরা কিছু এনাক্টমেন্ট। ৩ নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে এই যে এই অ্যাডভাইস যেটা লিগ্যাল প্যানেল দিচ্ছেন, সেটা হচ্ছে কম্বিনেশন অফ 2 থিংস, দুটো জিনিসকে মিলিয়ে বলছেন তারা। একটা হচ্ছে একটা কনস্টিটিউশন অর্ডার করা, যেটা সরকার করবেন, কিন্তু আলটিমেটলি কনস্টিটিউটিং পাওয়ারটা রেফারেন্ডামের মধ্য দিয়েই স্ট্যাবলিশড হবে। এই জায়গাটা ইন এ সেন্স সম্ভবত আপনি জুলাই ডেক্লারেশনের আর্টিকেল 22-র মধ্যে যেভাবে আপনি ব্যাখ্যা করছেন, আমাদের লিগ্যাল এক্সপার্টরা অভিপ্রায়ের জায়গাটা বলছে, সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায়। এই অভিপ্রায়ের কথা যেটা আর্টিকেল 7 কারেন্ট কনস্টিটিউশনে আছে। 4th বিষয় যেটা, যেখানে আমি একটু স্ট্রংলি ডিসএগ্রি করি আস্তাদ কাইয়ুমের সাথে, কমিশনের পক্ষ থেকে আমরা এটা ডিসএগ্রিমেন্ট এক্সপ্রেস করতে চাই। সেটা আমরা বহুবার একাধিকবার বলেছি এখানে। এই সরকার, এমনকি আমার যতদিন আস্তাদ কাইয়ুম নিজেও একদিন বলেছিলেন এখানে, আমরা লাস্ট যেদিন এসে, যে এই সরকারের অবস্থানটা একটা বিশেষ পরিস্থিতিগত সরকার। এটা কিন্তু আপনি কনস্টিটিউশনের মধ্যে থেকে পাবেন না, আবার একেবারে বাইরেও যেতে পারবেন না। এটা আপনিও বলেছিলেন, আমরা সকলে স্বীকার করেছি। কারণ একেবারে লেটার অফ দ্য কনস্টিটিউশন আক্ষরিক করতে ধরলে তো আমাদের এই দরকার। এক হচ্ছে সরকারের প্রশ্ন তো অন্য আছেই, আমরা সেখানে যাবই না, কিন্তু আমাদের লেজিটিমেসি অ্যান্ড ভ্যালিডিটি কোয়েশ্চেনেবল হয় কিন্তু। ফলে আমাদের লিগ্যাল অ্যাডভাইজাররা বা লিগ্যাল এক্সপার্ট প্যানেল যে ইসে করেছেন, তারা কি সুপ্রা কনস্টিটিউশনাল? আমি বলবো যে না, তারা সুপ্রা কনস্টিটিউশনাল অর্থে বলছেন না, কিন্তু কনস্টিটিউশনের উইদিন দ্য 4 কর্নার্স অফ দিস কনস্টিটিউশন যদি আপনি বলেন, তাহলে ওনাদের তো আমাদেরকে পরামর্শ দেওয়ারই কোনো জায়গা থাকে না, তা না? লেটার অফ দি কনস্টিটিউশন, এই জন্যই বললাম আমি কিন্তু যেটা বলে নিচ্ছি আস্তাদ কাইয়ুম, লেটার অফ দি কনস্টিটিউশন যদি হয়, তাহলে 4 কর্নার্স অফ দি কনস্টিটিউশনের মধ্যে ওনারা এক্সিস্টই করে না, আমরা এক্সিস্ট করি না,
আপনি এক্সিস্ট করেন না, আমাদের এই আলোচনা এক্সিস্ট করে না। ফলে হ্যাঁ, তো ফলে আমাদেরকে এই বিশেষ পরিস্থিতিটা বিবেচনা করেই রেকমেন্ডেশন। আমরা বলছি না, আমরা কিন্তু আবারও বলি, আমি ব্যাখ্যা দিচ্ছি, আমরা বলছি না যে কমিশন এটা এই মুহূর্তেই এটাকেই পার্সু করছে। আমরা আপনাদের মতামত যখন এসছে তারা সেগুলো দিয়েছি, এটাও আমরা দিলাম। কারণ জি শেষ করি, তাহলে সুবিধা হবে বোধহয় আপনার। হুম, হ্যাঁ, ওনারা বলছেন এফেক্টিভ, কিন্তু ভ্যালিডেটেড হবে এনঅ্যাক্টমেন্ট ডেট থেকে। ভ্যালিডেট হয়েছে যদি enactment date থেকে, ভ্যালিডেটেড উইথ এফেক্ট ফ্রম দ্য ডেট অফ এনঅ্যাক্টমেন্ট। কিন্তু ফলে যেটা দাঁড়াচ্ছে যে আপনি যদি রেফারেন্ডাম এটা রিজেক্টেড হয়ে যায়, তাহলে কিন্তু আর এটা কোনো ভ্যালিডিটি থাকছে না। ওরা ইফেক্টিভ বলছে, কারণ হচ্ছে যে আপনি ইফেক্ট না হলে আপনার রেফারেন্ডামটা তো করতে পারছেন না। আপনি কিসের রেফারেন্ডাম করছেন? আপনি যে বস্তুটা অস্তিত্বহীন তার তো রেফারেন্ডাম হয় না। তাহলে রেফারেন্ডামটা হবে সেটার কথা যে এটা প্লেস করার সাথে সাথে এফেক্টিভ হলো, কারণ আপনার সিওতেও আসলে রেফারেন্ডামের কথা বলতে হবে। কারণ আমাদের এখনকার এগেইন আইনের মাধ্যমেই তো করতে হবে। যে কোনো রেফারেন্ডাম করার জন্য আমাদের আইন লাগবে। এখন যে আইন আছে সে এখন কোনো আইন 91 আইন দিয়ে হবে না, কারণ 91তে স্পেসিফিক্যালি কয়েকটা সার্টেন প্রভিশন, পার্টিকুলার প্রভিশনের কথা বলা হয়েছিল। ফলে ওই আইন দিয়ে হবে না, আপনাকে একটা আইন লাগবে। সেই আইনটা এখন আমরা আবার কনস্টিটিউশনের মধ্যে কথাবার্তা বলতে শুরু করেছি। আমাদের কন্টিনিউয়াসলি ব্যাক অ্যান্ড ফোর্থ করতে হচ্ছে। এই জন্যই শুধুমাত্র আমরা ওই জায়গায় বসে থাকলে আমাদের জন্য খুব ডিফিকাল্ট হবে যে আমি ফোর কর্নার্স অফ দ্য কনস্টিটিউশনে থাকবো, সাদা বইয়ে থাকবো, অন্য কোথাও যাব না, আবার সাদা বইয়ের বাইরে একেবারে চলে যাব, সেটাও হবে না। এই জায়গাটা আমি একটু ক্ল্যারিফাই করতে চেয়েছিলাম। ধন্যবাদ মাননীয় সহ সভাপতি। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি জনাব সাইফুল হক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। জি, আসসালামু আলাইকুম। ঐক্যমত কমিশনের মাননীয় সহসভাপতি, কমিশনের সদস্যবৃন্দ, সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে আরেকবার সালাম জানাই এবং শুভেচ্ছা জানাই। ইতিমধ্যে তো এটা আমাদের জন্য কিছুটা স্বস্তির যে আমরা ঐক্যমত কমিশনের আমরা সহজে তো তাদেরকে আমরা ছাড়তে চাইনি এবং আরও 1 মাস তারা আমাদের সাথে থাকছেন এবং ঐক্যমত কমিশনের সময় সরকার বৃদ্ধি করেছেন। এটা মনে হয় কিছুটা স্বস্তির, ওই অর্থে আনন্দের যে আমরা আরও কিছুদিন সময় পেয়েছি, যেসব বিষয়ে আমরা ঠেকে গেছি, আলোচনার ভেতরে আছি, সেগুলো মীমাংসার জন্য আমরা কিছুটা সময় পেয়েছি। সরকারকে ধন্যবাদ, ঐক্যমত কমিশনকে ধন্যবাদ জানাই এবং রাজনৈতিক নেতৃবৃন্দরাও চেয়েছিলেন যে সময়টাকে বৃদ্ধি করবার জন্য। এটা একটা। আপনারা আজকে যেটা হাজির করলেন, প্রথমত আমাদের এক্সপার্টস প্যানেলের অপিনিয়নটা দিয়েছেন, যেটা ইতিমধ্যেই অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম আলোচনা করলেন এবং এই ব্যাপারে ঐক্যমত কমিশনের সহসভাপতি তিনি কিছু রেসপন্ড করলেন। এটা একটা। এতে তারা তো হলো ক্যাটাগরিক্যালি তারা এখানে উল্লেখ করেছেন। তো প্রথমত আমি আগেরটার এটা একটু পরে আসছি। এর আগের যে আলোচনা, সে আলোচনার মধ্যে আপনারা 6টা বিষয় উল্লেখ করেছেন। আমরা যেগুলো বলেছি 1, 2, 3, 4, 5, 6 সংবিধানের 6 নম্বরে 106 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে এই মর্মে মতামত চাওয়া যে অন্তর্বর্তী সরকার এই সনদ বাস্তবায়ন করতে পারবে কিনা। পরের অংশটা আমি জানি না, যে আমরা আপিল বিভাগের মতামত চাচ্ছি যে তারা লিগ্যাল জায়গা থেকে তাদের অ্যাডভাইসটা কি, তাদের পরামর্শটা কি,
জুলাই সমঝোতা সনদ থেকে কিভাবে একটা আইনি কাঠামো, আইনি বাতাবরণ বা সুরক্ষা কিভাবে দেওয়া যেতে পারে। সম্ভবত আমরা সরকার কিভাবে এটা সরকারি সনদ বাস্তবায়ন করবে এরকম কোনো চিন্তা অ্যাটলিস্ট তো আমাদের বিবেচনার মধ্যে ছিল না। সেটা আপিল বিভাগ যখন তারা পাঠানো হবে, তারা চিন্তা করবেন, নিজেরা আলোচনা করবেন, কথা বলবেন, তারা একটা অ্যাডভাইজারি, একটা অপিনিয়ন, একটা পরামর্শ তারা বলবেন। কিন্তু যদি এখানে এভাবে উল্লেখ থাকে যে সরকার সনদ বাস্তবায়ন করতে পারে কিনা, যে আপনার মানে অর্থাৎ বাস্তবায়ন করার লক্ষ্যে ব্যাপারটা, এটা একটু যথেষ্ট বিভ্রান্তি এটা তৈরি করবে বলে আমার ধারণা। দুই হচ্ছে যে এখানে নতুন ভাই, আপনি যদি আমাকে একটু অ্যালাউ করেন, প্লিজ বলেন। আমরা এখানে যে 6টা দিয়েছি এগুলি ক্লাসিফিকেশন, আপনাদের বলতে আপনাদের দলের কথা বলছি না, বিভিন্ন দল। এবং এখানে গতদিনের আলোচনার সময় 106-এর কথা এসেছিল, 106 অনুচ্ছেদের কথা এসেছিল একাধিকবার। তো সেই ক্ষেত্রে আমরা যদি সরকারকে পরামর্শ দিতে চাই যে 106 অনুচ্ছেদ ব্যবহার করার ব্যাপারে, তাদেরকে তো একটা প্রশ্ন করতে হবে, কিছু একটার জন্য ওপিনিয়নটা চাইতে হবে। তাহলে কি ওপিনিয়ন, কি বিষয়ে ওপিনিয়ন চাইবেন তারা? এই ক্ষেত্রে যেটা হয়েছে, একাধিক দলের বক্তব্যের ভিত্তিতে এটা দাঁড়িয়েছে যে অন্তর্বর্তী এই সরকার এই সনদ বাস্তবায়ন করতে পারবে কিনা, এই প্রশ্নটা জিজ্ঞাসা করেই যাওয়া যেতে পারে। এটা অন্যদের মতামত, আমাদের নয়। আপনি যদি মনে করেন, আপনি বলতে আপনাদের সকলের প্রতি যদি 106-এর কথা ভাবা হয়, তাহলে কি প্রশ্ন, কি জানতে চাইবে? হ্যাঁ, আমি একটু রেসপন্ড করতে। আমরা জানতে চাইতে পারি যে রাজনৈতিক দলগুলো জুলাই সনদ অঙ্গীকারনামায় তারা স্বাক্ষর করেছেন, দলগুলো একই সাথে করেন যে এর একটা আইনি সুরক্ষা বা কিভাবে দেওয়া যেতে পারে, এই প্রশ্নে আমরা আপিল বিভাগের উচ্চ আদালতের পরামর্শ, তাদের একটা মতামত আমরা সিক করছি। আমরা তাদেরকে বেঁধে না দিই যে সরকার কিভাবে বাস্তবায়ন করবে, এই বাক্যটা যদি যুক্ত করে দিই, তাহলে আপিল বিভাগের উপরে ইতিমধ্যে আমি একটা জিনিস চাপিয়ে দিচ্ছি, কেবলমাত্র সরকার কিভাবে বাস্তবায়ন করবে সে ব্যাপারটা তারা মতামত দেবার জন্য এই জায়গাটা আপিল বিভাগের উপরে রাখি, যে এর আইনি সুরক্ষা বা এটাকে কিভাবে করা যেতে পারে। আমরা এ ধরনের একটা বাক্য গুচ্ছ বা শব্দ বাক্য দিয়ে বা গুচ্ছ দিয়ে আমরা বলতে পারি। এটা আমার অপিনিয়ন, এটা আপনার সবাই মিলে এটা বিবেচনা। নাহলে এটা কিন্তু কন্ডিশন হয়ে যাচ্ছে যে আপিল বিভাগ কেবলমাত্র সরকার কিভাবে কার্যকর করবে সে ব্যাপারে তারা কেবলমাত্র পরামর্শটা দেবে। এটা দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ যেটা, যে ইতিমধ্যে তারপরে বাকি প্রশ্ন তো আমরা আগেই আলোচনা করেছি, এবং আমাদের দল থেকে বা বিভিন্ন দল থেকে গতদিন যে আলোচনা হয়েছে, প্রত্যেক দল তাদের চিন্তা মতামত তারা ব্যক্ত করেছেন। সেটাকে আমরা আজকে আর রিপিট না করি। এখানে বিশেষজ্ঞ প্যানেল যে মতামতটা দিয়েছেন, তারা বেসিস তারা ধরেছেন জুলাই ডিক্লারেশন। যে জুলাই ডিক্লারেশন নিশ্চয়ই এটার ব্যাপারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এখানকার রাজনৈতিক দলগুলো জুলাই আপরাইজিং, এই অভ্যুত্থানে যারা আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, যারা আমরা তার অংশীদার, আমাদের তো নিশ্চয়ই একটা নৈতিক সমর্থন এ ব্যাপারে, আমাদের এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু বাস্তবে এই ডিক্লারেশন একলো এটার আইনগত স্ট্যাটাসটা কি, এটা একটা পরবর্তী সংবিধানের সাথে কোনো দল এটাকে অ্যাপেন্ডিক্স আকারে যুক্ত করা, এরকম একটা আলোচনা এসছে। যেমন ধরুন আমাদের দল থেকে আমরা জুলাই ডিক্লারেশনে আমন্ত্রিত হয়েছিলাম যাওয়ার জন্য, কিন্তু আমরা সেখানে অংশ নিতে পারিনি। কেন পারিনি সেটা আমরা জাতির সামনে প্রকাশ করেছিলাম। সনদের চূড়ান্তকরণ প্রক্রিয়ায় আমার জানা মতে অধিকাংশ দল জানে না চূড়ান্ত যে জুলাই ঘোষণা কি ঘোষণা আমাদের প্রধান উপদেষ্টা তিনি দিতে যাচ্ছেন। শেষ মুহূর্তে অধিকাংশ দলের সাথে কোনো আলোচনাই নাই, খসড়া পর্যন্ত যায়নি। আমরা খুব খোলামেলা বলেছি, কেবলমাত্র আমাদের নৈতিক সমর্থন থাকার পরেও